সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে এই জেনেটিক ডিটারমিনিজমের যে জায়গাটা, যে কতটা আমরা একটা অদৃষ্টবাদ নিয়তিবাদের হাতে পুতুলের মতো আমাদের অস্তিত্ব বজায় রেখে চলেছি, সেখানে যে জেনেটিক ডিটারমিনিজম, সায়েন্টিফিক ওয়ার্ল্ডের যে পজিশন, যে অবস্থান এবং স্পিরিচুয়ালিটির জায়গায়ও যে অবস্থান, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো শ্রী অরবিন্দর কথা যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করলাম, যে শ্রী অরবিন্দ এই পুরো আমাদের যে এভলিউশনারি ফেজ, যে যেরকম আছি এবং আগামী দিন কি আসছে, উনি অ্যাজ আ ভিশনারি, সত্যদ্রষ্টা হিসেবে, কিন্তু সত্যদ্রষ্টার ভূমিকায় উনি সেটা অনুভব করে নিয়েছিলেন, সেটা তার দর্শন হয়ে গেছিল। হি স দিস, এবং উনি বলেছিলেন যে মানবজাতির ফেজটা, মানস চেতনার ফেজটা শেষ হয়ে আসছে। যেটা সমস্যা সেটা হচ্ছে যে পণ্ডিচেরিতে যে শ্রী অরবিন্দ শ্রীমার আশ্রম, সেটা অন্যান্য তীর্থস্থানের মতোই আমরা সাধারণ মানুষ মনে করি যে ওটা একটা তীর্থযাত্রা, ইটস আ পিলগ্রিমেজ। শ্রী অরবিন্দ শ্রীমা সেই ধর্মগুরুদের মতোই আরেক সেট ধর্মগুরু। সেখানে অনেকে মনে করেন দীক্ষা পাওয়া যায়, অনেকে দীক্ষা সম্বন্ধে কিছু জানেন না। সকলেরই ধারণা যে পণ্ডিচেরি গিয়ে অন্যান্য তীর্থস্থানের মতো আমাদের সাংসারিক সাধারণ মানুষের জীবনের সমস্যার সমাধান হতে পারে। এটা আগেও মানুষের মধ্যে চিন্তাভাবনা ছিল, এখনও আছে। কিন্তু পণ্ডিচেরিতে যে আশ্রম স্থাপন হয়েছিল, শ্রী অরবিন্দ এবং শ্রীমা যে আশ্রমটা এস্টাবলিশ করেছিলেন, সেটা আসলে একটা ল্যাবরেটরি ছিল। যে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট হয়েছিল, কিসের এক্সপেরিমেন্ট? না, জেনেটিক মডিফিকেশন। যে এই যে জেনেটিক ডিটারমিনিজম থ্রু মিলেনিয়া, যুগ যুগ ধরে যেভাবে আমাদের ডিএনএ রিপিট করে চলেছে, পুনরাবৃত্তি করে চলেছে, অ্যানসেস্ট্রাল হেরিডিটি, যে কারণে আমি এই সিরিজের একটা ভিডিওতেই যেটা আলোচনা করেছি আমাদের তর্পণ নিয়ে, যে কেন পূর্বপুরুষকে শান্ত করা, তাদের শান্তির জন্য, তাদের উত্তরণের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই একটা তর্পণ, এই বিষয়টা। কারণ অ্যানসেস্ট্রাস আমাদের মধ্যেই, পূর্বপুরুষরা আমাদের মধ্যেই অবস্থান করে আছেন ইন দ্য ফর্ম অফ জিনস। তো এই যে জেনেটিক ডিটারমিনিজমটা, এই জেনেটিক ডিটারমিনিজমকেই পরিবর্তন করার কাজ হয়েছিল পণ্ডিচেরির আশ্রমে, এবং সেই কাজ শ্রী অরবিন্দ এবং শ্রীমাই করেছিলেন। জেনেটিক মডিফিকেশন, সেলুলার চেঞ্জ, এবং তার জন্যই কিন্তু শ্রী অরবিন্দ 1950 সালে দেহ ত্যাগ করেন। কারণ উনি বুঝেছিলেন যে এই অন্নময় কোষে থাকলে ওনার পক্ষে ওই কাজটা, যে গতিতে উনি করতে চাইছেন, সেই গতিতে উনি করতে পারবেন না। কারণ পৃথিবীর বিরোধিতা, প্রকৃতির বিরোধিতা, নেচারস আর্থস রেজিস্ট্যান্স এত বেশি মাত্রায় তীব্র, ইন্টেন্স, যেটা উনি অনুভব করেছিলেন। লাস্টে শেষের দিকে ওনার গোড়ালি ভেঙে গেল। তখন উনি সিদ্ধান্ত নিলেন যে ওনাকে দেহত্যাগ করতে হবে। উনি শ্রীমাকে বলেছিলেন যে আমাদের যে কোনো একজনকে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যেতে হবে, সাটল ফিজিক্যাল
সূক্ষ্ম স্তরে গিয়ে কাজ করতে হবে, এবং সেটা আমিই করব। শ্রীমাকে উনি বলেছিলেন যে তোমার দেহ অন্নময় কোষ অনেক বেশি বলশালী, শক্তিশালী, তুমি পারবে এই ভৌতিক জগতে থেকে কাজটা করতে, আমি পারবো না, আমি সাটল ফিজিক্যালে চলে যাব, আমি দেহ ত্যাগ করব। দ্যাট ওয়াজ শ্রী অরবিন্দোর সুপ্রিম স্যাক্রিফাইস। এবং এই যে আমাদের মানব চেতনার, মানস চেতনার যে মেন্টাল কনসিয়াসনেসের যে ক্যাপাসিটিগুলো, যেটা গত ভিডিওতে আলোচনা করলাম, যে মন শুধু বিভক্ত করতে পারে, বিভাজন করতে পারে, খণ্ড খণ্ড প্রত্যেকটা অংশকে সে দেখতে পারে, কিন্তু সমস্ত অংশকে, সমস্ত খণ্ডকে একত্র করে মিলিত অবস্থায় পূর্ণ সমগ্র চিত্রটা সে দেখতে পায় না, ক্যানট সি দ্য হোল। এই যে ঘাটতিটা, এই যে উইকনেস, দুর্বলতাটা, এই যে অক্ষমতাটা, এই অক্ষমতাকে অতিক্রম করার জন্য শ্রী অরবিন্দ ইন্টেগ্রাল যোগা সৃষ্টি করেছিলেন। সেই ইন্টেগ্রাল যোগাতে কি উদ্দেশ্য ছিল? যে এই যে মন বিভিন্ন খণ্ড, বিভিন্ন অংশ দেখতে পাচ্ছে, ফ্র্যাগমেন্টেড ডিভিশনস, কিন্তু হোল পিকচারটাকে ওই ফ্র্যাগমেন্টেড, অপোজিট, কন্ট্রাডিক্টরি, ডিফারেন্ট ডিভিশনসগুলোকে, পার্টসগুলোকে একসঙ্গে করে হারমোনাইজড হোল হিসেবে দেখতে পাচ্ছে না। তো এই যে অখণ্ড পূর্ণ যোগ, ইন্টেগ্রাল যোগা, তার মাধ্যমে শ্রী অরবিন্দ প্রয়াস করেছিলেন, সাফল্যের সঙ্গেই প্রয়াস করেছিলেন, যে আপাত দৃষ্টিতে আমাদের যে চেতনা, যে মানসিক চেতনা, সেখানে আপাত দৃষ্টিতে সমস্ত কিছু, যা কিছু ভিন্ন, পৃথক, পরস্পর বিরোধী মনে হচ্ছে, সেই সমস্ত ভিন্ন, পৃথক, পরস্পর বিরোধী যে অ্যাসপেক্টসগুলো, ভিন্ন ভিন্ন আঙ্গিকগুলো, দৃষ্টিকোণগুলো, সেগুলোকে একটা একত্র করে, সেগুলোকে একটা কম্পাইল করে, তাদের যে টুগেদারনেস, সেইটাকে অনুভব করানো, এবং যা কিছু মন, আমাদের মনের যা ক্যাপাসিটি, যে ক্যাপাসিটির কারণে সব কিছুকে আমরা পৃথক, আমরা বিপরীত এবং পরস্পর বিরোধী মনে করি আপাত দৃষ্টিতে, সেগুলো যে আসলে পৃথকও নয়, ভিন্নও নয়, এবং পরস্পর বিরোধীও নয়, এবং একটা মৌলিক, ফান্ডামেন্টাল যে অখণ্ডতা আছে, যে একটা মৌলিক, ফান্ডামেন্টাল যে আমাদের একতা, ওয়াননেস, সেই একতাই যে বহুতা একাধিকত্বতে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে। দ্য ওয়ান হ্যাজ বিকাম দ্য মেনি, ওয়াননেস টু মাল্টিপ্লিসিটি অ্যান্ড প্লুরালিটি। কিন্তু ফান্ডামেন্টাল ওয়াননেস, মৌলিক যে একতা, যে অখণ্ডতা, সেই মৌলিক একতা, অখণ্ডতার যে স্তর, সেই চেতনা স্তরে পৌঁছলে তখন আপাত দৃষ্টিতে আমাদের যে চেতনা স্তর, যেখানে যা সমস্ত কিছু আমরা
পৃথক ভিন্ন পরস্পর বিরোধী রূপে অনুভব করছি, ওয়াননেস একতার চেতনা স্তরে পৌঁছলে তখন সেগুলো সব একটা হারমোনাইজড, একটা তাদের মধ্যে একটা ঐক্য, একটা মেলবন্ধন, একটা সঙ্গতি অনুভব করা যাবে এবং বোঝা যাবে যে ওই একতা, ওই অখণ্ডতাই কিন্তু ভিন্ন, বিভাজিত, পৃথক, পরস্পর বিরোধী রূপে প্রকাশ পেয়েছে। The one has become the multiple, plural, divided, fragmented opposite. সেইটাকে বোঝার জন্যই ইন্টেগ্রাল যোগা। এবং এই যে আমাদের যে জগৎ, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, যে বিশ্বে আমরা, জড় বিশ্বে আমরা দেহ ধারণ করেছি, এখানে অসুর প্রকৃতির, অ্যান্টাই ডিভাইন যেটা, অসুর প্রকৃতির একটা প্রভুত্ব চলছে। তারাই শ্রেষ্ঠ, তারাই কর্তৃত্ব করছে, তারাই সভারেন রুলিং পার্টি। ঈশ্বর চেতনাকে, ডিভাইন ফোর্সকে অবতরণ করাবার প্রয়োজন আছে। ডিভাইন ফোর্স হ্যাজ টু কাম ইন টু প্লে। এখানে কাজ করে চলেছে কিন্তু অসুর প্রকৃতি। তো যেরকম আমাদের রাজনীতিতে হয়, যে কোনো একটা দল, আফগানিস্তানে ছিল সরকার, আমেরিকা চলে গেল, তালিবান এসে দখল করলো। সেই রকম অসুররা, অসুর প্রকৃতির অসুর শক্তি এখন দখল করে আছে সারা বিশ্বকে। সেখানে দৈব শক্তিকে অবতরণ করাতে হবে, যেটা শ্রী অরবিন্দ করেছিলেন 1920-র দশকে, এবং ফাইনালি সেটা 1956-তে সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, অতিমানস চেতনা ম্যানিফেস্টেশন হয়, তার প্রকাশ হয় পৃথিবীতে। বহু মানুষ সেই বিখ্যাত বুধবারের মেডিটেশনে প্লেগ্রাউন্ডে, পন্ডিচেরির প্লেগ্রাউন্ডে সেটাকে অনুভব করেছিলেন। তো এই যে সুপ্রামেন্টাল কনসিয়াসনেসটাকে, সেই অতিমানস চেতনাকে যে অবতরণ করানো হয়েছিল, সেই সুপ্রামেন্টাল কনসিয়াসনেস 1956 থেকে ক্ষিপ্র গতিতে, দ্রুত বেগে কিন্তু কাজ করে চলেছে আমাদের টেরেস্ট্রিয়াল আর্থ কনসিয়াসনেসের উপর। এবং সেখানেই এই অসুর প্রকৃতি, পৃথিবী একেবারে রিলেন্টলেসলি, নিরলসভাবে কিন্তু বিরোধিতা করে চলেছে, এই ডিভাইন ফোর্সকে প্রতিহত করার প্রচেষ্টা করে চলেছে। এই যে আমরা সমস্ত ভয়ঙ্কর ন্যাচারাল ডিজাস্টার্স দেখি, প্রাকৃতিক সমস্ত দুর্যোগ, ধ্বংসাত্মক পরিস্থিতি, এই যে এত যুদ্ধ হচ্ছে, এত হাঙ্গামা হচ্ছে, এত বিরোধিতা হচ্ছে, সমস্ত কিন্তু এই ন্যাচারাল আর্থ রেজিস্ট্যান্স টু দ্য ডিভাইন ইন্টারভেনশন। সেই জন্যই বললাম যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, ইট ইজ অ্যাকচুয়ালি এভলিউশনারি ক্রাইসিস। কারণ হায়ার কনসিয়াসনেস প্রবেশ করে গেছে। শ্রী অরবিন্দ সেটাকে আমাদের আর্থ কনসিয়াসনেসে অলরেডি প্রবেশ করিয়ে দিয়েছিলেন এবং সেটা কাজ করা শুরু করে দিয়েছে। সেই কারণে যেহেতু অসুর প্রকৃতির, অসুর শক্তির প্রাধান্য এখানে, তারাই সরকারে আছে, তারাই সৃষ্টি চালনা করছে,
সুতরাং তারা সেটাকে চরমভাবে বিরোধিতা করছে। শ্রী অরবিন্দর জন্ম হয়েছিল, হি কেম টু ফ্রি আস ফ্রম দিস আসুরিক ফোর্স। উনি এই অসুর প্রকৃতি থেকেই পৃথিবীর চেতনাকে মুক্ত করার জন্য এসেছিলেন। যে স্বাধীনতা সংগ্রামে উনি অংশগ্রহণ করেছিলেন সেটাকে আমরা বলতে পারি ওয়াজ এ প্রক্সি মুভমেন্ট। ওনার প্রকৃত স্বাধীনতার সংগ্রাম ছিল মানুষকে জেনেটিক ডিটারমিনিজম থেকে স্বাধীন করার। ন্যাশনাল মুভমেন্টটা দেশের জন্য যে উনি সংগ্রাম করছিলেন সেটা একটা প্রারম্ভিক সিম্বলিক স্টেজ ছিল। স্বয়ং নারায়ণ ওনাকে বহুবার এই ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য বলেছিলেন। শ্রী অরবিন্দ নিজেই বলেছেন। তো নারায়ণ বলেছিলেন ওনাকে যে তোমাকে ভারতবর্ষের জন্য দুশ্চিন্তা করতে হবে না, উদ্বেগ উৎকণ্ঠা করার প্রয়োজন নেই, ভারতবর্ষ ঠিক স্বাধীন হয়ে যাবে। এবং এটাও কিন্তু একদম আর্লি 1900s শ্রী অরবিন্দ এটার কথা লিখে গেছেন, যখন কেউ চিন্তাই করতে পারে না যে ভারতবর্ষ স্বাধীন হবে। কারণ উনি ডাইরেক্টলি নারায়ণের কাছে এই কথাগুলো শুনেছিলেন। ওনার যে আরেকটা বই আছে, যেটাও আমি আপনাদের অনুরোধ করব, আগেও বলেছি, কারা কাহিনী বলে, যে আলিপুর সেন্ট্রাল জেলে যখন উনি ছিলেন সেই দিনগুলোর কথা উনি ওই কারা কাহিনী বইটাতে লিখেছেন। তো ওইখানে উনি স্পষ্টভাবে বলছেন যে ওই মুজফ্ফরপুর বম কেসে যখন ওনাকে গ্রেপ্তার করা হলো, করে তারপর আলিপুর সেন্ট্রাল জেলে আনা হলো, উনি নারায়ণের কাছে অভিযোগ করেছিলেন যে আমাকে সুরক্ষিত রাখবে, আমাকে প্রোটেকশন দেবে, তুমি সবসময় বলেছ, তাহলে এইটাই কি তোমার প্রোটেকশন, রক্ষা কবচের নমুনা? তখন নারায়ণ শ্রী অরবিন্দকে বলেছিলেন যে আমি তোমাকে বহুবার বলেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ত্যাগ করতে, তোমার জন্য অন্য, there is another agenda for you, তোমার জন্য অন্য কাজ আছে। তো তুমি যেহেতু আমার সফট রিকোয়েস্টগুলোকে মান্যতা দাওনি, কিছুতেই আমার কথা শুনছিলে না, তাহলে আমাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হলো। এগুলো সব শ্রী অরবিন্দরই লেখা। তো দ্য রিয়েল ফ্রিডম, হায়ার পিকচার, বিগার পিকচার, যে মানব জাতির যে জেনেটিক ডিটারমিনিজম, যেটা নিয়ে বৈজ্ঞানিকরা এতটা কাজ করছে, যে এপিজেনেটিক্স বিষয়টা প্রবর্তন হয়েছে, সেই জেনেটিক ডিটারমিনিজমেরই ল্যাবরেটরি ছিল, পরীক্ষার জায়গা ছিল পন্ডিচেরি, এবং সেখানেই বিশেষ কিছু মানুষকে নির্বাচন করে আনা হয়েছিল, এবং তাদের উপরেই শ্রী অরবিন্দ শ্রীমান নিজেদের শরীরের, নিজেদের কোষের মাধ্যমে তাদের উপরেই ক্রিয়াগুলো করছিলেন, এবং আলটিমেটলি সফল হয়েছিলেন অতিমানস চেতনাকে পৃথিবীতে অবতরণ করাতে। এবং এই অতিমানস চেতনা এখন দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে কাজ করছে। নানানভাবে প্রকৃতি, পৃথিবী সেটাকে বিরোধিতা করছে, প্রতিহত করার চেষ্টা করছে, এবং কোভিড হচ্ছে পৃথিবীর নেচারস একটা বড় রেজিস্ট্যান্স। এবং সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা নেক্সট এভলিউশনারি ফেজের দিকে এগোচ্ছি। এতগুলো কথা আপনাদের বললাম কারণ এটা আমাদের বোঝার প্রয়োজন আছে। 2020 প্রথম থেকেই আপনাদের যে মন্ত্রসাধনা দিয়ে আসছি, তার কারণ এইটাই যে ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সি যদি আমরা
এনহ্যান্স না করি, বৃদ্ধি না করি, তাহলে যে সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, যে অতিমানস চেতনা পৃথিবীতে খুব বলবানভাবে এখন প্রকট হয়ে কাজ করছে, তার সঙ্গে যদি আমাদের একটা রেজোনেন্স না হয়, তাহলে কিন্তু ওই প্রকৃতির আর্থ রেজিস্ট্যান্সের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসেই কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। সুপ্রামেন্টাল কনসিয়াসনেস ডিভাইন কনসিয়াসনেসের সঙ্গে অ্যালাইন্ড না হলে, সেইখানে আমাদের যদি অ্যালাইনমেন্টটা না হয়, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অবধারিত। এবং রক্ষা কবচ হিসেবে আমাদের ওই ডিভাইন কনসিয়াসনেসের কাছেই কিন্তু সারেন্ডার করতে হবে, সমর্পণ করতে হবে। এবং সেটা শুধু মনে মনে সমর্পণ নয়, সেটা ওই মন্ত্র সাধনার মাধ্যমে, ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সির এনহ্যান্সমেন্টের মাধ্যমেই কিন্তু করতে হবে। আগামী ভিডিওতে আমরা এই যে ডিটারমিনিজমটা, এটা জন্মচকে গ্রহ দশা, গ্রহ যোগের মাধ্যমে আমরা কীরকম কী, কোথায় কীরকমভাবে পাই, সেটা নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।